প্রদর্শক ইসমানী মির্জা শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পুরো অনুষ্ঠান জুড়েই আলোচনা করব 2026-27 অর্থ বছরের যে বাজেট, সে বাজেটকে নিয়ে আমরা সেই কারণে আজকে শিরোনাম করেছি সংকট উত্তরণের বাজেট। এই বাজেটকে আমরা সংকট উত্তরণের বাজেট হিসাবে দেখতে চাচ্ছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন অত্যন্ত প্রাজ্ঞ একজন ব্যক্তিত্ব, বিশিষ্ট অর্থনীতিবিদ, সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডির সম্মানীয় নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন রয়েছেন আমাদের সাথে। আমরা স্বাগত জানাই ফাহমিদা আপনাকে, আপনি আমাদের অনুষ্ঠানে রাতে এসে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। নিশ্চয়ই আপনিও বুঝতে পারছেন যে আমরা পুরো অনুষ্ঠানটা জুড়েই বাজেট নিয়ে কথা বলবো এবং এই বাজেটটাকে সংকট উত্তরণের বাজেট হিসেবে আমরা আখ্যায়িত করতে চাচ্ছি। চ্যালেঞ্জের বাজেট, প্রত্যাশার বাজেট, জনগণের যে আশাকাঙ্ক্ষার বাজেট, সেই বাজেটের কথা আমরা বলছি। আবার নতুন সরকার এবং তারা মাত্র 3-4 মাস হয়েছে তারা দায়িত্ব গ্রহণ করেছে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারা বিজয় লাভ করেছে। 20 বছর পরে বিএনপির নেতৃত্বে প্রথম তারা আবার নতুন বাজেট দিতে যাচ্ছে এবং এই অর্থমন্ত্রীর এটি হচ্ছে নতুন বাজেট ঘোষণা। আমরা দুর্বল অর্থনীতি, ঋণের বোঝা, ভর্তুকি চাপ, বিনিয়োগ, কর্মসংস্থানের যে একটা দুর্বলতা, রাজস্ব আহরণের সীমাবদ্ধতা এবং সরকারের নানা রকম নির্বাচনী যে প্রতিশ্রুতি, বিশেষ করে আমরা যখন দেখতে পাচ্ছি যে সামাজিক সুরক্ষা খাতের বিষয়গুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে, সে অবস্থায় নতুন সরকারের এই বাজেটকে আপনি কীভাবে দেখছেন এবং এই বাজেটের আসলে বাস্তবায়ন পরিকল্পনা এবং এই বাজেট নিয়ে জনমনের প্রত্যাশাটাকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আপনি যেরকম বলেছেন যে বহু বছর পরে এই সরকারটি, এই দলটি ক্ষমতায় এসেছে এবং তাদের জন্য প্রায় 20 বছর পরেই এসেছে এবং তারা আসার ফলে আসলে জনগণের প্রত্যাশাটা অনেক, কারণ যে কোনো রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার যখন আসে তখন জনগণের প্রত্যাশাটা বেশি এবং এই দল যেহেতু অনেক বছর পর এসেছে তখন তাদের কাছে আরও অনেক প্রত্যাশা। একদিকে প্রত্যাশা, আবার অন্যদিকে হচ্ছে চাহিদা। আপনি যে শুরুতেও একটু টাচ করার চেষ্টা করেছেন যে অর্থনীতির অবস্থাটা কি, এখন আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আমরা এমন একটা অর্থনৈতিক অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছি যেখানে কিনা আমরা দেখছি যে মূল সূচকগুলো সবই নিম্নমুখী হয়ে আছে আগের থেকে ধারাবাহিকভাবে। তারা পেয়েছে এরকম অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা বলি, জিডিপি গ্রোথ যেটা আমরা বলি 2025 অর্থ বছরে সেটা 3.5% ছিল। তারপরে হচ্ছে বিনিয়োগ, সেটাও একটা স্থবির অবস্থায়, এবং তারপরে হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে উচ্চ মূল্যস্ফীতি। এটাই তো সবচেয়ে বেশি সবাইকে, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত, দরিদ্র, তাদেরকে, মধ্যবিত্তদের, তাদেরকেই তো এটা বেশি করে আঘাত ফেলছে এবং সেটা 3 বছরের অধিক সময় ধরে। তারপরে হচ্ছে যে অর্থনীতিতে তো কর্মসংস্থান পাচ্ছে না, যেহেতু বিনিয়োগ, ব্যক্তি খাতের বিনিয়োগ একেবারে স্থবির হয়ে আছে। জিডিপির 24-25%, 23-24%-এর মধ্যে ঘোরাঘুরি করছে গত 10 বছর থেকে, কিন্তু গত অর্থ বছর এটা আরও কমে জিডিপির 22% হয়েছে ব্যক্তি খাতের প্রবৃদ্ধি। এখন ব্যক্তি খাতের প্রবৃদ্ধি যদি না হয় তাহলে কর্মসংস্থান হবে কি করে? কারণ সরকারি খাতে তো সামান্য কিছু চাকরি, মোট চাহিদার 5-6% চাকরি কিন্তু সরকারি খাতে, বাকিটাই কিন্তু এই ব্যক্তি খাত কিংবা এই বেসরকারি খাত, হ্যাঁ, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, প্রাইভেট সেক্টর, তারাই তৈরি করছে। তো সেটার জন্য আসলে বিনিয়োগ দরকার। এইরকম একটা চাহিদা, একদিকে মূল্যস্ফীতির চাপ কমানোর একটা প্রেশার, অন্যদিকে কর্মসংস্থান বাড়ানোর প্রেশার, অর্থাৎ আর তারপরে হচ্ছে যে আমাদের অর্থনীতিতে এত জনসংখ্যা, তাদেরও তো একটা চাহিদা আছে। সুতরাং সব কিছু মিলিয়ে একটা বিরাট আকাঙ্ক্ষা রয়েছে মানুষের মনে। এবং যেটা আমার অবজারভেশন সেটা হচ্ছে যে এই সরকার সেই আকাঙ্ক্ষাটা পূরণ করতে পেরেছে বলেই কিন্তু আপনি দেখবেন যে তারা নির্বাচনী ইশতেহারে বেশ কিছু লক্ষ্যমাত্রা তারা দিয়েছে। যেমন ধরেন জিডিপির আকার 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন যাবে, জিডিপি প্রবৃদ্ধি বাড়াতে হবে, কর্মসংস্থানের কথা বলেছে, লক্ষ্যমাত্রা টার্গেট দিয়েছে, তারপরে হচ্ছে বিনিয়োগের কথা সেইগুলারই এখন প্রতিফলন দেখাতে হবে আসলে এই বাজেটে। এবং বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কিভাবে, আরও একটা বিষয়, আমাদের অর্থায়ন, রাজস্ব আহরণ, সেটাও কিন্তু কম। সেটা ওই যে ধারাবাহিক 2022 অর্থ বছরটা কিন্তু একটা ক্রিটিক্যাল টাইম ছিল, তখন থেকে অর্থনীতির সূচকগুলো কিন্তু নিম্নমুখী হচ্ছে। কর জিডিপি হার 2025-এ মাত্র 6.8%, যেটা ধরেন 10-এর কাছাকাছি যাচ্ছিল, ওটাই কিন্তু কম ছিল।
এখন এটা কমে এসে 6.8%। দক্ষিণ এশিয়া এমনকি আমাদের সমমানের অর্থনীতিগুলোতে এত কম কর হয় না। তো সেই দিক থেকে এগুলো হচ্ছে চাহিদা এবং চ্যালেঞ্জ দুটোই, এগুলো পূরণ করে চ্যালেঞ্জগুলো। অর্থনীতির এই চাহিদাগুলো মেলানোর জন্য আসলে একটা বড় আকারের রাজস্ব প্ল্যান পরিকল্পনা দরকার। আর বাজেট হচ্ছে একটা অর্থ বছরের আয় ব্যয়ের হিসাব, এটা এটা গাণিতিকভাবে, কিন্তু আপনার এটা একটা পথ নির্দেশনাও বটে। কারণ যে কোনো রাজনৈতিক সরকার যখন আসে, তারা দায়িত্ব গ্রহণ করে, তারা তো একটা অর্থনৈতিক, তাদের একটা দর্শন থাকতে হয়। সেই দর্শনের প্রেক্ষিতে কোথায় যাবে তারা, তারা একটা উন্নত অর্থনীতি তৈরি করবে, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি তৈরি করার চেষ্টা করবে, যেখানে সবার একটা সমতা ভিত্তিক সমাজের দিকে আমরা যেতে পারি। তো সেই দর্শনটা পরিপালন করার জন্য কি কি থাকে, কিছু স্বল্পমেয়াদী, কিছু মধ্যমেয়াদী, কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে। আমাদের মধ্যমেয়াদী পরিকল্পনা যেমন পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলি থাকে, সেখানে খাতওয়ারি টার্গেট দেওয়া থাকে, কিন্তু সেটা আবার পূরণ করার জন্য এক বছর প্রতি বছর এই বাজেটারি প্রক্রিয়াটা এটা ফলো করতে হয়। তো সেদিক থেকে বাজেটারির প্রক্রিয়ার অংশ হিসাবে এই প্রথম এই সরকারের বাজেট হিসাবে তারা, আমরা ইতিমধ্যেই গণমাধ্যমে জানতে পেরেছি তাদের বাজেটের আকারটা কেমন হবে, তারা কোন কোন খাতে কী ধরনের বরাদ্দ রাখতে চাচ্ছে, কিছুটা আভাস পাওয়া গেছে। সেই অনুযায়ী 9,30,000 কোটি টাকার বাজেট এটা দেওয়া হবে বলে আমরা শুনছি। অনেকেই বলছেন যে এটা এত বড় বাজেট, কারণ গত বছরে কিন্তু বাজেটের আকারটা একটা কন্ট্রাকশনারি, একটা সীমিত আকারের বাজেট রাখার চেষ্টা করা হয়েছে। কিন্তু যেটা বললাম যে রাজনৈতিক সরকার এবং এই সরকারের কাছে অনেক প্রত্যাশা, তাদের কমিটমেন্টও পূরণ করতে হবে। তো সেই দিক থেকে তো এটা বড় আকারের বাজেট কিছু এসে যায় না। আর আরেকটা হচ্ছে যে বড় আকারের বাজেট এটা কোনো বিষয়টা হচ্ছে যে আমি বাস্তবায়ন করতে পারলাম কতখানি, ওইটাই হচ্ছে বিষয়। কারণ চাহিদা, ইনফ্যাক্ট আমাদের আর এর চাইতেও বড় বেশি বাজেট দরকার। যেটা বললাম, এই 18 কোটি জনগণের দেশে এত চাহিদা রয়েছে এবং আমরা একটা উদীয়মান অর্থনীতি দিকে যাচ্ছি। তো সেই দিক থেকে আমাদের চাহিদাটা অনেক। যে আমি একটা প্রশ্নে একটু আসি, আসলে একটা চ্যালেঞ্জের মধ্যেই তো চলছে। আপনি কর্মসংস্থানের কথা বলছেন, সরকার কিন্তু একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তাদের কর্মপরিকল্পনা নির্বাচন ইশতেহার অনুযায়ী করতে যাচ্ছে। সেটা তারা বৈদেশিক কর্মসংস্থান করার চিন্তা করছে, যে তারা আগামী 5 বছরের মধ্যে বড় একটা সংখ্যক মানুষকে বৈদেশিক কর্মসংস্থান, 1 লক্ষ মানুষকে বৈদেশিক কর্মসংস্থানের একটা চিন্তা করছে। আমি যেই প্রসঙ্গটা আসতে চাচ্ছি, আসলে একটা ভঙ্গুর অর্থনীতি নিয়েই কিন্তু এই সরকার একটা যাত্রা শুরু হয়েছে। আমরা যদি আর্থিক খাত ধরি, ব্যাংকিং খাত ধরি, আমাদের যে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো ধরি, সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু এক ধরনের মানে তছনছ অবস্থার মধ্যে সরকার তাদের দায়িত্বভার গ্রহণ করেছে। আমরা অর্থমন্ত্রীকে বলতে শুনেছি যে বর্তমান যে পরিস্থিতি চলছে দেশের, এই সংকট উত্তরণে 2 বছর সময় লাগবে বিগত সরকারে ফেলে যাওয়া যে ধ্বংসস্তূপ সেটিকে মোকাবেলা করবার জন্য। তো এই বাজেটটি নিশ্চয়ই সাধারণভাবে মনে হতে পারে একটা বড় বাজেট, কিন্তু বাজারের টাকাটা বড় হলে টার্গেট বড় থাকবে, হয়তো রাজস্ব আহরণ বড় হবে। দেশের জনসংখ্যা 18 কোটি না 20 কোটি, সেটিও কিন্তু বিগত সরকার আমাদেরকে একটা ধনুজালের মধ্যে ফেলে গিয়েছে। সে অবস্থায় মাননীয় অর্থমন্ত্রী যে বিষয়টাই তিনি খুব একেবারেই স্পেসিফিকলি বলেছেন, অন্তত 2 বছর সময় লাগবে যে বিগত সময়কার যে ক্ষতগুলো, সে ক্ষতগুলোকে কাটিয়ে উঠতে। সেই ক্ষতগুলো নিয়ে আপনার বিশ্লেষণ কি? হ্যাঁ, ধন্যবাদ আরেকবার। আপনি যথার্থই বলেছেন যে এতগুলি ক্ষতির কথা, এবং এই প্রেক্ষিতে কিন্তু আমাদের মাননীয় অর্থমন্ত্রী বারবারই, ওনাদের সাথে তো অনেকবারই আমাদের আলাপ আলোচনা হচ্ছে বিভিন্ন পর্যায়ে। তো পাবলিকলিও বলছেন, ছোট পরিসরে বিভিন্ন আলাপ আলোচনাতেও বলছেন যে এইরকম যে একটা অবস্থা রয়েছে, এটা সহসা আসলে ঘুরে দাঁড়াতে পারবে না। 2 বছর একটা সময় লাগবে। তো সেজন্যই হচ্ছে যে টার্গেটগুলো কি রিকাভারি, আপনি ফেরত আসবেন এবং ওই ফেরত ঘুরে দাঁড়ানোর একটা জায়গা আসলেন, ওটাকে আবার কনসলিডেট করতে হবে যে ওই জায়গায় আমি আছি, আবার হঠাৎ ধাক্কা খেয়ে পড়ে যাব না। কোনো বৈশ্বিক একটা ধাক্কা আসলো, এই যে মধ্যপ্রাচ্যের তেল সংকট, জ্বালানি সংকট এরকম, কিংবা কোভিড আসলো এরকম, তো ওইরকম ধাক্কা আসলেও আমি সহনশীল পর্যায়ে থাকতে পারবো, কনসলিডেট, আমার ভিত্তিটা শক্তিশালী হবে। তারপরে হচ্ছে আমার এটাকে এক্সপেডাইট করা আর কি, ত্বরান্বিত করার দিকে যাওয়া। 3টা ফেজে আসলে যেতে হবে। তো সেই দিক থেকে যেমনটি বলেছেন যে আর্থিক খাতের সংকট,
সংকটের আসলে অভাব নাই। আর্থিক খাতের সংকটই বলি, রাজস্ব আহরণের দুর্বলতা বলি, কিংবা এমনকি আমরা যে বলি যে টাকা নাই, কিন্তু যেই টাকাটা বরাদ্দ করা হয় বাজেটে সেটাও কিন্তু খরচ হয় না। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে যে সমস্ত প্রকল্পগুলি নেওয়া হয় সেগুলো কি ভালোভাবে বাস্তবায়ন হয়, কিংবা মন্ত্রণালয়গুলোকে যে সমস্ত বরাদ্দ দেওয়া হয় সেগুলো কিন্তু তারা পুরোপুরি বাস্তবায়ন করতে পারে না। এবং এই অর্থ বছরে তো আরও বেশি, কারণ এই অর্থ বছরে এর আগের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা সময় ছিলেন এবং এই বর্তমান সরকার এসে মাত্র কয়েক মাস পেয়েছে। তো সেদিক থেকে এই সময় আমরা দেখছি যে এই যে এডিপি বাস্তবায়নের হার অনেক কম, তো বিভিন্ন মন্ত্রণালয়ের বাস্তবায়নের হার সেগুলো কম। এটা একটা দুর্বলতা। এখন এই দুর্বলতার কি কাঠামোগত দুর্বলতা হয়ে গেছে, অর্থাৎ কিনা বহু বছর থেকে চেপে বসে আছে, এটাকে দূর করার একটা সময় করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু বহুমুখী প্রচেষ্টা, এবং প্রচেষ্টাটার একটা অন্যতম মানে পদক্ষেপ হচ্ছে যে সংস্কার। কারণ আপনি রাজস্ব আদায় বলুন বা প্রকল্প বাস্তবায়নে গতিময়তা আনা বলি, কিংবা প্রকল্প বাস্তবায়নটা সুশাসন, তারপরে হচ্ছে দুর্নীতিমুক্তভাবে করা, সেগুলো সব কিছুই কিন্তু সংস্কারের সাথে প্রাতিষ্ঠানিক দক্ষতা শক্তিশালীকরণের সাথে খুবই জড়িত। এবং সেটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে রাজনৈতিক কমিটমেন্ট। আগে আমরা তো দেখেছি যে হ্যাঁ, রাজনীতিটা কি হয়েছে, রাজনীতি আর অর্থনীতি তো আলাদা করা যায় না, কিন্তু রাজনীতিটাই আসলে ডিকটেট করেছে। আপনি সেই রকম হবে রাজনীতিক দিক নির্দেশনা হবে, যেটা বললাম, যেটা একটা দর্শন ভিত্তিক হবে। এবং আমরা দেখছি যে এই সরকার বারবারই বলছেন যে তারা ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, মাননীয় অর্থমন্ত্রী অনেকবার নির্বাচনের আগেও বলছেন যে ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, অর্থাৎ অর্থনীতিতে প্রবৃদ্ধি হবে, অগ্রগতি হবে, কিন্তু সেটা সুফল সবাই পাবে না, পায়নি সেটা, কিন্তু তারা চাচ্ছেন যে এটা যাতে পায়। সেটা পাওয়ার অন্যতম একটা উপায় হচ্ছে যে আপনাকে সবাই থেকে তো কাজ দিতে হবে। আমাদের যে বেকারত্বের, শিক্ষিত বেকারত্বের হার আরও বেশি সাধারণ বেকারত্বের তুলনায়, তাদের খাতে আয় থাকার অন্যতম উৎস হচ্ছে কর্মসংস্থান। এবং সবাই যদি চাকরি নাও পায়, তারা কি ধরনের কাজে, তারা কি স্ব-উদ্যোগে কাজ করতে পারবে কিনা, তারা সেলফ এন্টারপ্রেনিয়ারশিপ সেটা যদি করতে চায়, তাদেরকে টাকা লাগবে, তাদের পুঁজি লাগবে, মূলধন লাগবে। সেটা কোথা থেকে? ব্যাংক থেকে আসার কথা। কিন্তু আমরা দেখেছি যে অতীতে যে ব্যাংক খাতে বড় বড় ঋণ গ্রহীতারাই ঋণ নিয়ে আবার ঋণ ফেরত দিচ্ছে না, ঋণ খেলাপি হচ্ছে, যার ফলে ছোট ঋণ গ্রহীতারা তো ঋণ পাচ্ছিল না, তাদের তো সেইটা পাওয়ার কোনো সুযোগই ছিল না। তো ওই রকম পদ্ধতিটা সেই মানে এখানে অনেক সিস্টেম্যাটিক পদক্ষেপ অনেকগুলি নিতে হবে। সিস্টেম্যাটিক ক্রাইসিস, যেটা দুর্বলতা, যে প্রক্রিয়াগত, পদ্ধতিগত, কাঠামোগত, এইগুলাতেও হাত দিতে হবে। একদিকে তো বরাদ্দ, বাজেটকে সামনে রেখে আপনি মন্ত্রণালয়ে বরাদ্দ দিলেন, তারা ব্যয় করবে যেখানে রেগুলার করতে হবে, কিন্তু যেটা বললাম যে ব্যয়ের উৎকর্ষটা, 1 টাকা ব্যয় করে আমি 2 টাকা পাচ্ছি কিনা, 3 টাকা, নাকি 1 টাকা ব্যয় করে 50 পয়সা পাচ্ছি, সেটাই হচ্ছে আমাদের। হ্যাঁ, আমি এই জায়গাটা একটু করে আমি বিরতিতে যেতে চাই, যেহেতু আলোচনার প্রসঙ্গে এখানে এসছি, যে অর্থনীতির ক্ষতর প্রসঙ্গে কিন্তু এখানে এসছে, এবং মাননীয় অর্থমন্ত্রী সরকারের পক্ষ থেকে অর্থনীতির গণতন্ত্রণের কথা আমরা বলছেন, এবং বলছেন যে মানে এমন কোনো সুবিধা হবে না শুধুমাত্র একটা পক্ষই বা বিশেষ গোষ্ঠীর সুবিধা পাবে, সমগ্র যারা মানুষ তারা পাবে না, সেটি কিন্তু হবে না বলে অর্থনৈতিক গণতন্ত্রের কথা বলছে। আমরা বিগত সময় যেটা অর্থনৈতিক কথা বলতে গিয়ে মেগা প্রজেক্টগুলোতে কিন্তু দেখেছি যে বেশ অনেক রক্তক্ষরণ হয়েছে, এবং আমরা যদি স্পেসিফিকলি কর্ণফুলী টানেল সহ এরকম অনেক প্রজেক্ট রয়েছে, ইভেন পদ্মা সেতুর কথা যদি বলি, যেখানে ট্রেন লাইন সংযুক্ত করা হয়েছে এবং তার বাজারের পরিমাণ কীভাবে দিনের পর দিন বেড়েছে, এই রক্তক্ষরণ বন্ধ করা, এবং একই সাথে এই সরকার এই ধরনের মেগা প্রজেক্ট বা এই ধরনের অতিমূল্যায়িত কোনো প্রজেক্ট নেবার ক্ষেত্রে কী সাবধানতা অবলম্বন করা দরকার? একটা দেখেন, যেটা আমি বললাম যে আমাদের অর্থনীতি তো একটা উদীয়মান অর্থনীতি এবং এত চাহিদা রয়েছে, তো সেখানে বিনিয়োগ করতে হবে। বিনিয়োগের জায়গাগুলি কি, কিংবা উন্নয়ন কর্মকাণ্ড করতে হবে জায়গাগুলো। একটা তো হচ্ছে যে উন্নয়ন করতে গেলে কিংবা বিনিয়োগ আকর্ষণ করতে হলে আমার তো অবকাঠামো দরকার হবে, স্মুথ অবকাঠামো। তো সেটা একটা গুরুত্বপূর্ণ চাহিদা, যেমন সেটা ভবন নির্মাণ, একটা রাস্তাঘাট নির্মাণ, কানেক্টিভিটি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে, আমি যদি রাস্তায় ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে ফেলি, তাহলে তো ওই যে ব্যবসার কস্ট অফ ডুইং কীভাবে বাড়ে।
রাস্তাঘাটে চলাচলে নির্বিঘ্নভাবে চলাচল করতে পারা, তারপরে হচ্ছে পোর্ট ফেসিলিটিতে সেইখানে কার্যক্রমে গতিময়তা আনা, এগুলো আসলে। তো সেই জন্য প্রকল্পের প্রয়োজন রয়েছে, মেগা প্রকল্পেও দরকার আছে, বড় বড় প্রকল্প যেটা বললাম যে রেল লাইন কিংবা রাস্তাঘাট, বন্দর, এই সমস্ত দরকার আছে। কিন্তু যেটা হচ্ছে যে আগে যেরকম একটা অবসেশন তৈরি হয়ে গেছিল যে বড় বড় প্রকল্পের দিকে, কারণ কি বড় বড় প্রকল্প মানে হচ্ছে বড় বড় অর্থ বরাদ্দ, এবং যেখানে যে সমাজে দুর্নীতি থাকে তখন ওই বড় বড় প্রকল্পের থেকে আরও দুর্নীতি করতে খুব সুবিধা হয়, সেখানে কাটটা পার্সেন্টেজটাও বেশি হয়। তো এবং দেখা যায় যে যে সমস্ত পৃথিবীর বিভিন্ন গবেষণায় কিন্তু দেখা গেছে যে সমস্ত উন্নয়নশীল কিংবা অনুন্নত দেশে যেখানে বিশেষ করে স্বৈরশাসকরা থাকে, তারা কিন্তু এই অবকাঠামো নির্মাণের দিকে খুব তাদের আগ্রহ। দুটো বিষয়, একটা দেখাতে চায় যে দেখো আমরা কত উন্নয়ন করেছি, যে যে বিল্ডিংগুলো আপনি যদি ধরেন শিক্ষা খাতে করেন, ওটা বোঝা যাবে না, সহসাই বোঝা যাবে না যে ছাত্ররা বের হচ্ছে, তারা ভালো রেজাল্ট করছে, তারা জ্ঞান বিজ্ঞানে খুব অগ্রসর হচ্ছে, এটা সহসা বোঝা যায় না সমাজে, আস্তে আস্তে প্রতিভাত হয়। কিন্তু ওই অবকাঠামো হলে কিন্তু দেখা যায়, সেটা তারা দেখাতে পারে, দেখিয়ে তারা ক্রেডিট নিতে চায়, ভালো হলে তো অবশ্যই ক্রেডিট নিবে। কিন্তু আরেকটা হচ্ছে যে এই যে আপনি দুর্নীতির একটা বিরাট উৎস হয়ে দাঁড়ায়, আমরা ওই মডেলের দিকে চলে যাচ্ছিলাম আসলে আগে। তো ওইটাতে ওই রকম একটা অবসেশন থাকলে এবং ওইটাকে ঘিরে একটা চক্র তৈরি হয়ে গেছিল, সবার ইন্টারেস্ট ওইদিকে। কিন্তু আসলে ওই যে যেটা বললাম যে আমি কত টাকা খরচ করে এটা রিটার্নটা কী হবে, যার জন্য একটা প্রকল্পের জন্য যদি 100 টাকা খরচের জন্য বরাদ্দ রাখলেন, সেটা যদি যে খরচ হয়ে যায় 1000 টাকা, তাহলে ওইটাতে রিটার্ন আসতে কত সময় লাগবে? কস্ট বেনিফিট অ্যানালিসিস করে তো প্রত্যেকটা প্রকল্প শুরু করার আগে, হ্যাঁ, কীরকম, সেই দিক থেকে তো আমরা পিছিয়েছি। আমরা তুলনীয় অন্যান্য দেশেও অনেকবারই সেই আলোচনাগুলো হয়েছে যে 1 মাইল রাস্তা তৈরি করতে আমাদের দেশে কত টাকা লাগে, অন্যান্য সমতুল্য দেশে কত লাগে, সেগুলো। তো ওইটার থেকে ওইটা আসলে রক্তক্ষরণে, আপনি যেটা বলেছেন যে রক্তক্ষরণ হয়েছে, এইটার থেকে আসলে এই প্র্যাকটিসটা এটা বন্ধ করতে হবে। আমি এই সরকারের একটা দেখেছি যে তারা বলেছে যে অকারণে তারা মেগা প্রজেক্ট নেবেন না, কিন্তু কিছু কিছু নিতে হবে, যেটা বললাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা অন্যান্য ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে এই প্রকল্পগুলো কিভাবে বাস্তবায়ন হচ্ছে। প্রকল্প আপনার প্রকিউরমেন্ট থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত বাস্তবায়ন পর্যন্ত, সেগুলো যদি সঠিক সময়ে না হয়, তাহলে কিন্তু প্রকল্পের খরচ বেড়ে যায়, প্রকল্পের দুর্নীতি বাড়ে ইত্যাদি। এবং মাননীয় অর্থমন্ত্রী কিন্তু এইটাই বারবার বলছেন, আমাদের সাথেও আলোচনা, যারা বিভিন্ন প্রফেশনের সেখানেও বলেছেন, বিভিন্ন পেশাজীবীদের সাথে তাদের সাথেও করেছেন, তারপরে বিভিন্ন তার আলাপ আলোচনা এটাই বলছেন যে প্রকল্প কিভাবে আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি। প্রকল্পে দেরি হয়, প্রকল্প মাঝপথে যে থেমে থাকে, টাকা খরচ হচ্ছে, এইটা থেকে কিভাবে আমরা বের হয়ে আসতে পারবো। উনি একটা সেদিন একটা বলেছেন একটা মিটিংয়েই, যেখানে আমিও ছিলাম, সেখানে বলেছেন যে উনি প্রত্যেকটা মন্ত্রণালয়ে একটা ড্যাশবোর্ড করবেন যে ওখানে কোন প্রকল্প কত তারিখে শুরু হয়েছে, কত তারিখে সেটা বাস্তবায়ন শেষ করার কথা, এবং অগ্রগতি কী, সময়টা চেঞ্জ হতে থাকবে একটা লাইভ একটা ইয়েতে। এটাও একটা অ্যাকাউন্টেবিলিটির প্রথম পদক্ষেপ। এটা একটা খুবই ভালো যে সবাই দেখতে পাবে যে কোন প্রকল্প ইয়েতে, প্রত্যেক তাদের ওখানে ড্যাশবোর্ডের মতো থাকবে। এরকম আরও তারা চেষ্টা করছেন যে এটার জবাবদিহিতাটা কিভাবে উন্নত করে প্রকল্পগুলো সঠিক সময়ে বাস্তবায়ন করা যায়। তাহলে কিন্তু এই যে রক্তক্ষরণ, এটা কিন্তু বন্ধ হবে। দেরি হলে আপনার অনেক কারণেই আপনার যে মেটেরিয়াল, সেগুলোর দাম বেড়ে যেতে পারে উন্নত দেশে। তারপরে যে যারা প্রকল্পের সাথে জড়িত থাকে, যারা জনবল, যারা তাদের বেতন ভাতা, সেগুলো থাকে, সব কিছু এটার সাথে অ্যাকুমুলেটেড হতে থাকে, এই কারণে প্রকল্পের দামগুলো, ব্যয়গুলো বেড়ে যেতে থাকে। জি, নিশ্চয়ই প্রিয় দর্শক, আমরা অতিমূল্যায়িত প্রকল্পের কথা বলছিলাম। আমরা আসবো বিনিয়োগ এবং ব্যবসা বান্ধব পরিবেশের কথা আসবো, কারণ বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সম্পন্ন এবং ব্যক্তি খাতের বিনিয়োগটা খুব গুরুত্বপূর্ণ, এবং সে কারণে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে একটা বিশেষ অর্থের প্রণোদনা প্যাকেজের কথা আমরা দেখেছি। আমরা সে আলোচনা আসবো। প্রিয় দর্শক, আমরা ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে একটা প্রথম বিরতি নিচ্ছি। বিরতির আগে আবারও জানিয়ে রাখি, আমরা সংকট উত্তরণের বাজেট নিয়ে কথা বলছি। আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। আমরা
আমরা অল্প কিছুক্ষণ পর প্রথম বিরতির পর আবারও ইস্পানী মির্জা ও শুভরাত্রিতে সংকট উত্তরণের বাজেট নিয়ে ফিরে আসব। প্রদর্শক, ইস্পানী মির্জা ও শুভরাত্রিতে আমরা আবারও সংকট উত্তরণের বাজেটের আলোচনায় ফিরে এসেছি। অতিথি সাহেব রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন রয়েছেন আমাদের সাথে। আমরা বিরতির আগে আমরা গুরুত্ব সহকারে আপনার কাছ থেকে যেটা বুঝতে পারলাম সেটি কর্মসংস্থানটা অত্যন্ত জরুরি, এবং আমাদের যে চাকরির বাজারে আমাদের যে যুব শক্তি নিয়োজিত হয় তার মধ্যে সরকারি চাকরিতে মাত্র 5 থেকে 6% আমরা কর্মসংস্থান করতে পারি, এবং সেক্ষেত্রে বাকি যে কর্মসংস্থান সেটি কিন্তু আমাদেরকে বেসরকারি উদ্যোগে করতে হয়। এখন আমাদের দেখেছি বিগত অন্তর্বর্তীকালীন সরকার এবং তার আগেও আমরা দেখেছি যে অনেকগুলি কলকারখানা বন্ধ হয়ে গিয়েছিল, এবং সেখানে দেখা গেছে অনেক ব্যবসায়ীরা এখন হয়তো দিশেও নাই, অনেকে হয়তো বা নানাভাবে নানা মামলা মোকদ্দমার মধ্যে আছে। সে অবস্থার প্রেক্ষাপটে সরকার একটা সাহসী উদ্যোগ নিচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে, এবং সময়োপযোগী উদ্যোগ। সেটি হচ্ছে যে 60,000 কোটি টাকার একটা প্রণোদনা প্যাকেজ সরকার নিয়ে আসছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। এখন এই বিগত নিশ্চয়ই কোভিডের সময় যে স্টিমুলাস প্যাকেজের কথা আপনার মনে আছে, সেই প্যাকেজ নিয়ে কিন্তু একটা 9-6 কথা কিন্তু আমরা শুনেছি স্টিমুলাস প্যাকেজের সময়। এখন এই 60,000 কোটি টাকা যে প্রণোদনা প্যাকেজ, এটি আমাদের মোকাবেলা করতে গিয়ে দিতে গিয়ে আমরা আসলে কতখানি ফলপ্রসূভাবে এটা কার্যকর ভূমিকা পালন করবে, যেটা বাংলাদেশ ব্যাংক থেকে ইতিমধ্যেই তার কার্যক্রম শুরু করতে যাচ্ছে? হ্যাঁ, ধন্যবাদ। আপনি সঠিকভাবেই বলেছেন যে আসলে সব কিছুর ক্ষেত্রে আসলে কার্যকরভাবে বাস্তবায়ন করাটা এটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় ভালো ইন্টেনশন নিয়ে, ভালো উদ্দেশ্য নিয়ে কিন্তু বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়, পরবর্তীতে যে আসলে দেখা যায় ওখানে মিসইউজ হয়, অপব্যবহার হয়, ওখানে দুর্নীতি হয় কিংবা স্বজনপ্রীতি হয়, নানান কিছু হয়, তারপরে সেগুলোতে আসলে আউটকামটা যেভাবে আগে আমরা ডিজাইন করি সেটা পাওয়া যায় না। এখন এই যে 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বাংলাদেশ ব্যাংক ঘোষণা করেছে, এটার মধ্যে 41,000 কোটি টাকা হচ্ছে রিফাইন্যান্সিং, এটা একটা স্কিম, আর 19,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক তাদের নিজের ফান্ড থেকে দিবে। তো এই যে রিফাইন্যান্সিং স্কিমের মধ্যে মূল বিষয়টাকে আপনি একটু বলেছেন যে যে সমস্ত কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে তাদেরকে সেগুলোকে জন্য 20,000 কোটি টাকা রেখেছে। তারপরে হচ্ছে যে যারা কটেজ, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, এই যে সিএমএসি সেক্টর, তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কর্মসংস্থানের জন্য। কিন্তু এই খাতটা, এসএমই খাত, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা কিনা এর আগে তেমন একটা নজর দেওয়া হয়নি। যেটা আমি একটু আগে বললাম যে তারা তো অ্যাক্সেস টু ফাইন্যান্স তাদের জন্য খুবই লিমিটেড এবং খুবই কষ্টসাধ্য। তাদের জন্য এখানে রাখা আছে 5,000 কোটি টাকা। তারপর তারা কৃষিখাত, কৃষি এবং গ্রামীণ অর্থনীতি, সেটাও একটা আমাদের অর্থনীতির খুব একটা গুরুত্বপূর্ণ, সেখানেও রাখা আছে 10,000 কোটি টাকা। তারপরে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, আমরা কি বলছি যে শুধুমাত্র এই তৈরি পোশাক শিল্প আরএমজির উপর একটা দাঁড়িয়ে তো একটা অর্থনীতি কতদিন চলতে পারে, এটাকে ডাইভার্সিফাই করতে হবে অন্যান্য নতুন নতুন খাত করার জন্য, সেখানেও কিন্তু রাখা আছে 3,000 কোটি টাকা। তারপরে হচ্ছে যে উত্তরবঙ্গে, নর্থ বেঙ্গলে একটা এগ্রিকালচার হাব করার কথা, যাতে কিনা এই যে আমাদের চাহিদা সাথে সরবরাহের কোনো ধরনের মিল ফারাক রয়ে যায়, একদিকে উৎপাদন আরও বাড়ানো এবং সেগুলো আসলে আপনার যথেষ্ট পরিমাণে বাজারে আসার জন্য সেগুলোকে উৎসাহ দেওয়া এবং সেগুলোকে এক্সপেডাইট করা কিংবা ফেসিলিটেট করা, সেটার জন্য সেগুলো তো একটা হাব করার মাধ্যমে হয়তো এই সমস্যাগুলি দেখা হবে। সেখানেও 3,000 কোটি টাকা এইভাবে বিভিন্ন খাতে রাখা আছে। কিন্তু এবং উদ্দেশ্যটা এটাই, কর্মসংস্থানের কথা বলেছেন, এবং এটার মাধ্যমে 2.5 মিলিয়ন অর্থাৎ 25 লাখ কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যমাত্রা আছে। এগুলো সবই সম্ভব হবে যদি এই প্রথম কথা অর্থটা সঠিক সময়ে বরাদ্দ করা যায় এবং এগুলো যেই উদ্দেশ্যে করা হয়েছে সেটা করা হয়, এবং সেটার জন্য খুবই মনিটরিং ব্যবস্থাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা আগে দেখেছি যে মনিটরিং করা হয়েছে, কিন্তু কী ধরনের মনিটরিং এটা কেউ জানতো না। শুধু আমরা জানতে পারতাম যে আসলে এই ঋণটা খেলাপি হয়েছে, ওটা পাওয়া যায়নি, এরকম আর কি। তো সেই শিক্ষাটা থেকে এখন আরও বেশি সতর্ক হচ্ছেন নীতি নির্ধারকরা। আমরা আশা করি যে সঠিকভাবে ব্যবহার করলে এটা থেকে রিটার্ন আসবে, এটা তো আর কোনো না আসার কোনো কারণ নাই। জি, নিশ্চয়ই। আমরা আবারও যদি বলছি যে বন্ধ কলকারখানা চালু করতে 60,000 কোটি টাকার প্রণোদনা সরকারের সময়োপযোগী এবং সাহসী সিদ্ধান্ত। তবে একটা বিষয় সেটি আমরা সবাই এটি বলতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশ এবং সরকারের পক্ষ থেকে যাতে এই প্যাকেজের অর্থটা মনিটরিং করা হয়, কঠিন
স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে যাতে বাংলাদেশ ব্যাংক এগুলি তাদের বরাদ্দ সেগুলি দিয়ে থাকে। আমরা আরেকটা বিষয় যদি আসি যে খেলাপি ঋণ এবং ব্যাংকিং খাতের অস্থিরতা কিন্তু বাজারের বড় ধরনের একটা ঝুঁকির মধ্যে থাকে এবং আর্থিক খাতের সংস্কারের কথা আমরা বলি। আমরা এই যে খেলাপি ঋণ, যে অনাদায়ী খেলাপি ঋণ এবং ঋণের পরিমাণ যে বাড়ছে, আমাদের বৈদেশিক যে ঋণ 113 কোটি বিলিয়ন ডলার, এখনো পর্যন্ত ঋণ 6 বিলিয়ন ডলার প্রতি বছর আমাদেরকে দিতে হচ্ছে। এই যে খেলাপি ঋণ এবং ব্যাংকিং খাতের অস্থিরতা বাজেট বাস্তবায়নের কিন্তু একটা বড় ধরনের ঝুঁকি, সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? হ্যাঁ, বাজেট বাস্তবায়নের তো অর্থায়নটা একটা গুরুত্বপূর্ণ। একদিকে বাজেটের ব্যয়ের খাতগুলো সরকার নির্ধারণ করে, কিন্তু তারপরেই আসে আসলে অর্থায়নটা। বাজেটের অর্থায়নটা দুটো তিনটে উপায় থেকে। একটা হচ্ছে যে কর আদায়, যেটা বলেছি, রাজস্ব আদায় আমাদের নিজস্ব অভ্যন্তরীণ উৎস থেকে, কর এবং কর বহির্ভূত কিছু খাত থেকে। তারপরেও কিন্তু একটা গ্যাপ রয়ে যায়, আমরা যেটাকে বলি যে ঘাটতি বাজেট। প্রতি বছরই বাংলাদেশে ঘাটতি বাজেট হয়ে থাকে, শুধু বাংলাদেশে না, অনেক দেশেই ঘাটতি বাজেট হয়। এটা একটা স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক কোনো বিষয় না। তো সেই ঘাটতি বাজেটটা আমাদের জিডিপির 5% মতো রাখা হয় সাধারণত, যদিও পরবর্তীতে দেখা যায় যে অতটা আমাদের লাগে না, 3.5%, 4% হয়। ওইখানে বাস্তবায়নের একটা সমস্যা থাকে এইটা করে। এখন এই ঘাটতিটা কিভাবে পূরণ করা হয়? একটা হচ্ছে যে বৈদেশিক উৎস থেকে বিভিন্ন দাতা সংস্থারা তারা বাজেটারি সাপোর্ট দিয়ে থাকে, আমরা বৈদেশিক উৎস থেকে নিয়ে থাকি। আর আরেকটা হচ্ছে যে অভ্যন্তরীণ উৎস, কিন্তু অন্য জায়গায়, যে ব্যাংক থেকে ঋণ নেওয়া। এর আগে ওই সঞ্চয়পত্র বিক্রি করে সেখান থেকেও নেওয়া হতো, পরে এখন আস্তে আস্তে সঞ্চয়পত্র বিক্রি করাটা বন্ধ হয়েছে, এখন আর ব্যাংকের উপরই সরকার নির্ভর করে। তো কিন্তু সেটা করতে যেটা হয় যে ব্যাংকের উপর অধিক নির্ভরশীল হয়ে গেলে, ওই যে আমি ব্যক্তি খাতকে চাঙ্গা করতে যাচ্ছি এখন, সেটাও তো একটা বিষয় যে কস্ট অফ ডুইং বিজনেস এবং কস্ট অফ বরোয়িং এর কথা আপনি বলছেন, যে ব্যাংক খাতে যদি খেলাপি ঋণ বাড়ে, তার মানে হচ্ছে যে আপনার ব্যাংকের নিজস্ব তো একটা কস্ট আছে, যে কস্ট অফ সার্ভিস, এটা হ্যাঁ, তো ওই জিনিসটাও কিন্তু বেড়ে যায় তাদের। তো তার মানে হচ্ছে যে তখন তারা ওই সুদের হার বাড়িয়ে তারা তাদের খরচ মেটানোর একটা চেষ্টা করে। একটা এফিশিয়েন্ট ব্যাংক যদি হয়, সে কম্পিটিটিভ রেটে দিতে পারবে। বাজারে আমরা মুক্ত বাজার অর্থনীতি কি, যে এক এক ব্যাংক এক এক সাথে কম্পিট করে, যেখানে কম সেখানে যাবে এই ব্যক্তি খাত, কিন্তু আসলে ব্যাংকের তো নিজের স্বাস্থ্যই এত দুর্বল, তো তখন এই ঋণের ক্ষেত্রে সুদের হারের একটা থাকে সমস্যা বেড়ে যেতে থাকে। আর এখনকার একটা ইয়ে হচ্ছে যে এখন তো সরকার একটা সংকোচনমূলক মুদ্রানীতি, যেহেতু আমাদের উচ্চ মূল্যস্ফীতি 3 বছরের প্রায় 4 বছরের মতো হয়ে যাচ্ছে, তো উচ্চ মূল্যস্ফীতিকে ট্যাকল করার জন্য কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, অর্থাৎ সংকোচনমূলক মুদ্রানীতি করেছে, যার ফলে আপনার এই পলিসি রেট 10%, তার ফলে কিন্তু ব্যাংকের যে ঋণের সুদের হার সেটা অনেক বেড়ে গেছে। এটা একটা চাপ, কস্ট অফ বরোয়িং অন্যান্য কারণে যে অলরেডি বেশি ছিল, এর মধ্যে এটা একটা যুক্ত হয়েছে। আর আরেকটা হচ্ছে যে সরকার যদি আবার ব্যাংক খাত থেকে বেশি বেশি করে ঋণ নিতে থাকে, তখনও একটা সরকারের, ধরেন ব্যাংকগুলো কি সরকারকেতেও দিতে চাইবে, কারণ ওখানে একটা গ্যারান্টি আছে। ব্যক্তি খাতে অনেক জায়গায় ঋণটা ফেরত আসে না, খেলাপি হয়ে যায়, এটা একটা বিষয়। আর হচ্ছে যে তখন লিকুইডিটিটার উপর যেহেতু চাপ পড়ে, তখন ব্যক্তি খাত ঋণ নিতে গেলে সেটার সুদের হার আরও বেড়ে যেতে পারে। এখন আপনি বলতে পারেন যে এখন তো চাহিদা নাই, ব্যক্তি খাতে ঋণের প্রবাহ সর্বনিম্ন সাম্প্রতিক ইতিহাসের সময়ে 4.7%। এত কম ঋণ আসলে ঋণ প্রবাহ ব্যক্তি খাতে হয়নি। তার মানে হচ্ছে যে ব্যক্তি খাতে বিনিয়োগ নাই, তারা বিনিয়োগ করতে, এটা আরেকটা সরকারের জন্য খুব চ্যালেঞ্জ হবে যে তাদের আস্থা ফিরিয়ে আনা। বিনিয়োগকারীরা এখনো আস্থা ফেরত পায়নি, যদিও একটা ভালো বিষয় যে নির্বাচিত সরকার এসেছে, কিন্তু তারা কিছুদিন আবার দেখতে চাচ্ছে যে তারা কিছুদিন মানে কীরকম অবস্থা হয়, রাজনৈতিক স্থিতিশীলতা একটা, তারপর বৈশ্বিক পরিস্থিতি, দেশের ভিতরে যে বৈশ্বিক পরিস্থিতির একটা আঘাত লাগছে, এখানে ধরেন জ্বালানির মূল্য বারবার বাড়ানো হচ্ছে, সেটা একটা, যেহেতু বৈশ্বিক বাজারে দাম বাড়ছে, সেগুলোর কারণে কিন্তু বিনিয়োগকারীরা এখনও যাচ্ছে না সেদিকে, কিছুটা সময় লাগবে। তো এই সামগ্রিক বিষয়গুলি দেখতে হলে আসলে ব্যাংক খাতের শৃঙ্খলতাটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয়, আমরা ব্যাংক খাতের কথা আলাপ করতে যে বিনিয়োগকারীদের কথা বলি, কিন্তু যারা আসলে সাধারণ গ্রাহক, তাদেরও প্রচুর পরিমাণ অর্থ থাকে, অনেকের একেবারে সঞ্চয়টা থাকে। তো সেইটা তো আর কোনো ব্যাংক যদি
বন্ধ হয়ে যায়, তখন কিন্তু ওখান থেকে টাকা ফেরত পেতে বহু বছর সময় চলে যায়। এর আগে যে সমস্ত ব্যাংক ফেল করেছে তাদের অনেকেই কিন্তু এখনো টাকা পায়নি। তার মানে হচ্ছে যে এই আস্থাটা সরকারকে দিতে হবে। এই আস্থাটা এখন নতুন সরকার এসেছে, তারা সেই আস্থা ফেরানোর জন্যই কাজ করছেন। কেন্দ্রীয় ব্যাংকও সেই আস্থা ফেরানোর জন্যই কাজ করছেন। তারা বলেছেন যে আগের মতো করে চলবে না। তো সেটাই আসলে জনগণ দেখতে চাই, এই আস্থাটা ফেরত আনাটা। সেখানে আপনার যে ব্যক্তিগতের বিনিয়োগের জায়গা আমরা যেটা দেখতে পাচ্ছি একেবারেই খুবই স্থবির অবস্থার মধ্যে যাচ্ছে, মন্দ অবস্থা যাচ্ছে, এবং আমরা ব্যাংক থেকে দেখি যদি ঋণের প্রবাহটা একেবারেই কম, কারণ ব্যক্তিখাতে যারা উদ্যোক্তারা তারা কিন্তু সাহস পাচ্ছে না যে যেভাবে দেশের একটা অস্থির পরিস্থিতি ছিল, বৈশ্বিক যে রাজনৈতিক পরিবেশ সেটিও কিন্তু এক ধরনের অস্থিরতার মধ্যে যাচ্ছে। তো সে অবস্থায় আরেকটা নতুন বিষয়, সেটি আপনি জ্বালানি খাতের কথা বলতে গিয়ে তেলের দামের কথা বলেছেন। ইতিমধ্যে বিদ্যুতের দামও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাড়তে যাচ্ছে। তো এই বিদ্যুতের দাম বাড়া বা জ্বালানির মূল্য বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু আমাদের উৎপাদন থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু ভোক্তা পর্যায় পর্যন্ত গিয়ে পড়বে। যদিও ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড হয়তো বা কিছুটা স্বস্তি দিতে পারে যারা নিম্ন আয়ের বা মধ্যবিত্ত আয়ের মানুষরা রয়েছে। এই বিদ্যুতের মূল্য বৃদ্ধিটাকে আসলে কিভাবে সামাল দিবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে? দেখেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধিটা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে কিংবা সরকারের দৃষ্টিকোণ থেকে সরকারের হাত পা একেবারে সম্ভবত বাধা। বিরাট পরিমাণ ভর্তুকি লাগবে, সেটা বিদ্যুৎ মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় তারা একটা বিরাট চাহিদা দিয়েছে। সেটা আমরা জানি না তারা কতখানি, সরকার হয়তো 50-60 হাজার কোটি টাকা হয়তো রাখার চিন্তা ভাবনা করছে কিনা, এটা একটা। কিন্তু তারপরে যে বিষয়টা হচ্ছে কি, আমাদের যে আগের যে সিস্টেম অনেকগুলো সমস্যা হয়ে গেছে, বারবার পিছনে ফিরে তাকাতে হচ্ছে, সেই ভুলগুলো আর করা যাবে না। আমরা তো বিদ্যুৎ জ্বালানি খাতে আগে থেকেই ভর্তুকি দিয়ে আসছিলাম। দেখেন, বিশ্ববাজারে যখন বেশি দামে কিনে এনে এখানে আমরা কম দামে সরকার করেছিল। সরকারের একটা তো রাজনৈতিক ভাবে জনপ্রিয় রাখার একটা চেষ্টা, সেটাও জনপ্রিয় থাকার চেষ্টা, সেটাও একটা ছিল, কিংবা কাউকে সুবিধা দেওয়ার জন্য। কিন্তু সেগুলো কিন্তু ইকোনমিক্যালি কিন্তু ভায়াবল ডিসিশন ছিল না। আপনার জ্বালানির মূল্যটা আগে সব দেশেই সবচেয়ে ভালো কি, যেহেতু আমরা আমদানি করে থাকি বৈশ্বিক বাজারের সাথে, ওখানে দাম বাড়লে এখানে একটু অ্যাডজাস্ট হবে, দাম কমলে এখানে অ্যাডজাস্ট হবে। কিন্তু দেখা যাচ্ছে কি, দাম বাড়লে বাড়ে, কিন্তু কমলে আর সেটার প্রতিফলন হয় না, খুব কম, একবার দুবার হয়েছে। এইটার কারণে, অর্থাৎ একটা স্বয়ংক্রিয় পদ্ধতিতে এটার যে দামটা নির্ধারণ, এটা আমরা করিনি। তারপরে আরও ধরনের হয়েছে, সম্পদ অপচয় হয়েছে, কুইক রেন্টাল বলি, ক্যাপাসিটি চার্জ বলি, সেই রকম দুর্নীতি কিংবা ওই ওয়েস্টেজ, লিকেজ, এইগুলো তো আছেই। তো এই সমস্যাগুলিকে আসলে যদি আমরা অ্যাড্রেস না করতে পারি, তাহলে কিন্তু সরকারের এই ভর্তুকির লাগামটা, মানে ভর্তুকির ভারটা বোঝাটা বয়ে যেতে হবে। কিন্তু এটা তো ফিজিবল না, কারণ যেটা বললাম যে সরকার এত টাকা কোথায় পাবে, কত আর ব্যাংক থেকে ধার করবে, আর বিদেশি উৎস থেকে আপনি যদি নিতে চান সেটাই বা ফেরতও দিতে হবে, সেটাও তার একটা বিষয়, ঋণের বোঝার কথা বলছেন। তো সেই জন্য এখন একটা দ্বিমুখিক একটা সংকট। একদিকে এই টাকার বোঝা, মানে টাকা সংকলনের একটা চাপ, অন্যদিকে আপনি বিদ্যুতের যদি দাম বাড়াতে থাকেন, আপনি যেটা বলেন ভোক্তা পর্যায় থেকে একদম শিল্প কলকারখানা, কারণ বিদ্যুৎ জ্বালানি এটা এমন একটা প্রোডাক্ট বা সার্ভিস যেটা একটা মানে কৌশলগত একটা ইনপুট, সব কিছুই দরকার, এটা ছাড়া অর্থনীতি অচল। তো একদিকে তো ব্যবসার খরচ বাড়ছে, এটা যদি বাড়ে আরও বেড়ে যাবে, তার মানে উৎপাদনকারীরা কি কম্পিটিটিভ থাকবে, প্রতিযোগী সক্ষম হবে, তার একটা পণ্য উৎপাদন করে 10 টাকার জায়গায় যদি 20 টাকা লাগে, সে বাজারে কত বিক্রি করবে, চাহিদা থাকবে, কিংবা রপ্তানি করতে যারা রপ্তানিকারক আছে তারা কি প্রতিযোগী সক্ষম থাকতে পারবে, এই বিষয়টা কিন্তু রয়েছে। তো কিভাবে এটা করবে, একটা উভয় সংকটের মধ্যে রয়েছে। তো কিছুটা মাঝামাঝি জায়গায় তারা চেষ্টা করছেন যে কিছুটা দাম বাড়িয়ে, শুরুর দিকে তারা কিন্তু মধ্যপ্রাচ্যের সংকটের পরেও বাড়ায়নি, তারপরে বাড়াতে হচ্ছে, সব দেশেই বাড়িয়েছে পৃথিবীর। কিন্তু যেই বিষয়টা হচ্ছে যে অন্যান্য জায়গায় এখন কস্ট অফ ডুইং যদি কমিয়ে রাখতে হয়, তাহলে আমাদের যে স্ট্রাকচারাল কিছু সমস্যা, বহু দীর্ঘদিনের কিছু সমস্যা, সেইগুলোকে যদি একটু কমাতে পারি, তাহলে এখানে এই যে দাম বাড়ানোটা, ক্যাপাসিটি চার্জের যে বিষয়টা, সেটা কি এখন আমরা দিয়ে যাচ্ছি বা দিয়ে যেতে হবে কিনা, যেটি সরকার তো এর আগে বলেছিল যে এটা তারা বন্ধ করে দিবে। সো এইটা একটা সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি করবেন সরকার, এটা একটা।
আর আরেকটা বিষয় যেটা বললাম যে আপনার কস্ট অফ ডুইং এর শুধুমাত্র একটার জায়গা তো না, অন্য জায়গায় যদি ওই যে অবকাঠামোর কথা বললাম, আপনি বন্দরের ফেসিলিটি, পোর্টের ফেসিলিটি কিংবা রাস্তাঘাটের ফেসিলিটি, চাঁদাবাজি, দুর্নীতি এগুলোই বন্ধ করলে অনেক কিন্তু কমে যাবে ব্যবসার খরচটা। হ্যাঁ, দীর্ঘসূত্রিতা এগুলি বন্ধ করলে তাহলে হয়তো অন্য দিক থেকে যদি একটু বাড়ে সেটা পুষিয়ে নেওয়া যায়। হ্যাঁ, ট্রেড অফ সেগুলোও কিন্তু, কারণ এখানে একটা সামগ্রিক অ্যাপ্রোচ নিতে হবে। আর আরেকটা যে ভর্তুকি আমাদের মতো দেশে দিবে সরকার, কিন্তু কোথায় দিবে? কৃষি খাতে যেমন, এটা তো আমাদের খাদ্য নিরাপত্তার সাথে জড়িত। এখন দেখেন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো থেকে সরকার ঋণ নিয়ে থাকে, যেমন IMF এর কাছে এতদিন আমরা IMF এর প্রোগ্রামের মধ্যে ছিলাম, শর্ত ছিল ভর্তুকি কমাতে হবে ধীরে ধীরে। তো সেটা তো পূরণ করতে পারি নাই আমরা, এবং সব কিছু যে তাদের মতো করে যাবে তা না, যেটা বললাম যে কোন জায়গায় আমি দিব, তবে ভর্তুকিটা কিভাবে দিব, সবাইকে এমন ভর্তুকি দিয়ে সবাই, মানে ধনী গরিব নির্বিশেষে সবাই সেটা সুফল, এটা হলে তো একেবারে সম্পদের অপচয়। আপনাকে লক্ষ্যভিত্তিক যাদেরকে দরকার নিম্ন আয়ের কিংবা ওই যে কৃষিখাত বললাম তাদেরকে ওই ভর্তুকিটা দিয়ে, টার্গেট বেজ ভর্তুকি, টার্গেটেড, হ্যাঁ, লক্ষ্যভিত্তিক, একদম ইউনিভার্সাল না দিয়ে লক্ষ্যভিত্তিক শুধু যাদের দরকার তাদেরকে যাতে হ্যাঁ। দেওয়া যাবে। যে আমরা নিশ্চয়ই ফিরে আসবো। প্রিয় দর্শক, আমরা ইসমানী মির্জা বসুবরাতিতে সংকট উত্তরণের বাজেট নিয়ে কথা বলছিলাম। এই বাজেট খাতে যাতে এটি সংকট উত্তরণের বাজেট হয়, জনপ্রত্যাশার বাজেট হয়, নিম্ন মধ্যবিত্তর মানুষের যে স্বস্তির বাজেট হয়, যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের জন্য যাতে একটা অনুকূল পরিবেশ বজায় থাকে সে ধরনের বাজেট হয়, কর্মসংস্থান তৈরি, অর্থনীতি চাঙ্গা করবার যে বাজেট, সেই বাজেট হিসাবে কিন্তু আমরা এই বাজেটকে আমরা দেখতে চাই। আমরা আবারও সংকট উত্তরণের বাজেট নিয়ে অল্প কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো। ইসমানী মির্জা বসুবরাতিতে একটা শেষ বিরতি নিচ্ছি। অতিথি হিসেবে রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। আমরা একটা শেষ বিরতি নিচ্ছি। ইসমানী মির্জা বসুবরাতিতে শেষ বিরতির পর আমরা সংকট উত্তরণের বাজারের আলোচনা আবারও ফিরে এসেছি। অতিথি হিসেবে রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন রয়েছেন আমাদের সাথে। আমরা আসলে কর্মসংস্থানের কথা বলছি এবং এই বর্তমান সরকার কর্মসংস্থানের গুরুত্ব দিতে গিয়ে আমরা দেখেছি যে বৈদেশিক কর্মসংস্থানের উপর তারা বেশ জোর দিচ্ছে এবং কর্মমুখী শিক্ষার কথা বলছে। বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে আমরা একটা স্টাডিতে দেখেছি যে যদি বৈদেশিক কর্মসংস্থান না থাকতো তাহলে কিন্তু দেশের দারিদ্রতার হার 10% বেড়ে যেত এবং 1 কোটি মানুষ যারা বিদেশে অবস্থান করছেন তাদের কিন্তু প্রতি পরিবারে 4-5 জন করে ধরলেও কিন্তু আমরা অনেক সুবিধাভোগী এখানে তৈরি হচ্ছে। এই কর্মসংস্থানের লক্ষ্যমাত্রাকে ঠিক করবার জন্য 1 লক্ষ কর্মী আগামী 5 বছরে পাঠাবে এবং সেখানে ভাষা শিক্ষা, কর্মমুখী শিক্ষা, কারিগরি শিক্ষা তার উপর জোর দেওয়া হচ্ছে। এবং আমরা দেখেছি যে আমাদের যখন সমস্ত আয় নিম্নমুখী, আমাদের যখন রপ্তানির ক্ষেত্রেও বলি বা অন্যান্য ক্ষেত্রে বলি, তখন কিন্তু প্রবাসী আয় কিন্তু আমাদেরকে চাঙ্গা করে রেখেছে এই বৈশ্বিক মন্দার মধ্যে। তো যেটি বলা হয় যে যদি এই কর্মমুখী শিক্ষা গ্রহণের মাধ্যমে উপযুক্ত কর্মী এবং দক্ষ কর্মী প্রেরণ করা যায় তাহলে সরকারের যে বৈদেশিক আয় সে আয়টা বাড়বে। এই কর্মমুখী শিক্ষার মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানের গুরুত্বটাকে সরকার দেখতে চাচ্ছে। আপনি কীভাবে দেখেন? আমি এটাকে খুবই ইতিবাচকভাবে দেখি এবং অনেকেই বলে আসছিলেন যে আপনি শুরুতেও যেটা ভূমিকাতে বললেন যে আসলে বৈদেশিক কর্মসংস্থান যদি না থাকতো তাহলে আমাদের যে রেমিটেন্স, আমাদের যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ, এটা তো একটা ধস নেমেছিল, কিন্তু আবার কিন্তু রিভাইভ করছে কেন? মূল একটা কন্ট্রিবিউটর হচ্ছে রেমিটেন্স। রপ্তানি আয়টা এটা একটা গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউটর, কিন্তু রপ্তানি আয় আমরা দেখছি যে প্রবৃদ্ধি গত কয়েক মাসে কিন্তু কমে গেছিল, বৃদ্ধিটা তেমনভাবে হচ্ছিল, ফ্লাকচুয়েট করে, উঠানামা করে, কিন্তু এই রেমিটেন্স কিন্তু একদম গত 1-2 বছর থেকে প্রায় ঊর্ধ্বমুখী চলছে এবং প্রায় মানে স্থিতিশীল কিংবা আরও বেশি, এটা কমেনি এখনো পর্যন্ত। তার মানে হচ্ছে যে এখানে সম্ভাবনা অনেক। এবং আমরা তো আরেকটা দেখেছি যে অন্যান্য দেশের তুলনায় দেখেন, মনে করেন ফিলিপিন্স একটা দেশ, তারাও কিন্তু খুব রেমিটেন্স আয়ের দিক থেকে অনেক বেশি করে, কিন্তু আমরা যেই সংখ্যায় জনগণ পাঠাই সেই তুলনায় কিন্তু আবার আয়টা কম। আবার অন্য দেশ কম সংখ্যক জনসংখ্যা পাঠিয়ে বেশি সংখ্যক আয় করে। পার্থক্যটা কোথায়? ওই যে স্কিল, দক্ষতা। আমরা কিন্তু লো স্কিলড জনসংখ্যা বেশি পাঠাই। তার মানে হচ্ছে যে শিক্ষা, যেই ধরনের কাজের জন্য যেই ট্রেনিংটা দরকার সেই ট্রেনিংটা দিয়েই পাঠাতে হবে। প্রশিক্ষণটা যদি থাকে, দক্ষতা বৃদ্ধি হবে, তাহলে আয় আরও মানে উচ্চ আয়ের কাজগুলিতে তারা যেতে পারবে।
এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা সেখানেও ওই যে বহুমুখী করা ডাইভার্সিফিকেশন এখানেও দরকার। খালি আমাদের মধ্যপ্রাচ্য আর দক্ষিণ এশিয়ার কয়েকটা দেশ, হ্যাঁ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এই সমস্ত দেশ, আর ওইদিকে মধ্যপ্রাচ্য, তো মিডল ইস্টে, ওইখানে ছাড়া অন্য জায়গায় তো আমরা তাকাচ্ছি না। সেখানে অনেক সম্ভাবনা। জাপানে ফর এক্সাম্পল, কিংবা উন্নত দেশে, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ইউরোপে ইতালিতে। কি দরকার, সে সমস্ত দেশের চাহিদা আবার আরেক রকম, তাই না? তো সেখানে যেতে হলে একটা, অনেক দেশে আবার ভাষা শিখতে হবে। সেই ভাষাগুলি ইংরেজি ভাষায় বলি, জাপানিজ ভাষায় বলি, কোরিয়ান ভাষায় বলি। ভাষা শিখলে এক ধাপ আগালেন। তারপরে দ্বিতীয় হচ্ছে যে ওই দেশে কি দরকার সেই অনুযায়ী আমি প্রশিক্ষণটা দেব। ইউরোপের দেশে মনে করেন যে তাদের কি দরকার, তারা তো নিঃসঙ্গ একাকী হয়ে যাচ্ছে, ওল্ড এজ, মানে বৃদ্ধ জনগোষ্ঠী বাড়ছে, তাদের দরকার আসলে সেবা, হ্যাঁ, ওই রকম। তো এই রকম যদি আমরা করতে পারি তাহলে অনেক দেশে আরও বেশি করে লোক পাঠাতে পারবো, আয়ও বাড়বে। তো সেই জন্য এই যে বাজেটে লক্ষ্যমাত্রা এবং শিক্ষার উপরে জোর দেওয়া হয়েছে, যাদেরকে পাঠাবে তাদের, সেটার মাধ্যমে আমাদের এই রেমিটেন্সটা বাড়ানোর অনেক সম্ভাবনা রয়েছে, এবং এটা আমি যথার্থভাবেই মনে করি যে এটা। এবং আরেকটা খেয়াল রাখতে হবে যে সেখানে অনেকেই যায় বাংলাদেশ থেকে, যারা যায় বাংলাদেশে যাওয়ার, এই যে যাওয়ার খরচটা কিন্তু অনেক বেশি। মাইগ্রেশন, অভিবাসন ব্যয়, এই অভিবাসন ব্যয়টা অনেক বেশি। তো তারা কি করে, সেটা তো তারা ঋণ নেয়, অনেকে থাকে না, সেটা জমি জমা বিক্রি করে, কিংবা উচ্চ মূল্যে অপ্রাতিষ্ঠানিক জায়গা থেকে ঋণ নেয় বেশি সুদে। তো সেইটার একটা একটা ফর্মাল চ্যানেলের মাধ্যমে তারা যদি ঋণ পায়, সরকার সেটা ব্যবস্থা করেছেন যে আরও বেশি করে সুযোগটা করা যেতে পারে, যে এই স্বল্প সুদে কিংবা সুদ মুক্তভাবে এই দরিদ্র জনগণকে যদি তারা এই যাওয়ার খরচটা দিতে পারে, তাহলে তাদের কিন্তু অনেকটা ব্যয় কমে যায়। এবং তারপরে ওই যে মধ্যস্বত্বভোগী থাকে যারা, হ্যাঁ, যারা ওই ইয়ে করে, পাঠায় লোকজন, তাদের অনেক ব্যয় থাকে, সেইখানেও একটা দেখার মনিটরিং, সেখানে একটা মনিটরিং এর দরকার রয়েছে। তো এগুলো করলে কিন্তু আরো এই খাতটার দক্ষতা এবং আরো এইটা বাড়বে, কন্ট্রিবিউশনটা বাড়বে। জি, আমরা বৈদেশিক কর্মসংস্থানের কথা দেখছি, সরকার খুব গুরুত্ব সহকারে দেখছে। আমরা একেবারে আবার বাজেটের একদম প্রাসঙ্গিক একটা প্রসঙ্গে আসি। আমাদের অভ্যন্তরীণ আয় যে বাড়ানোর কথা আমরা সবসময় বলে থাকি, করের বোঝা না বাড়িয়ে করের আওতা বাড়ানোর কথা আপনারা সবসময় বলেন, আমরাও সেটাও মনে করে থাকি। যিনি কর দেন তার উপরে শুধুমাত্র করের চাপ কিন্তু বাড়ছে। তো অভ্যন্তরীণ আয় বৃদ্ধির কৌশল আসলে কীভাবে নেওয়া দরকার? কারণ অভ্যন্তরীণ আয় না বাড়লে তো আসলে এই বাজেটের যে ঘাটতি বাজেট বা এই বাজেট, সেগুলো তো পূরণ করা সম্ভব হবে না। একেবারে আসলে অভ্যন্তরীণ উৎস, মানে রাজস্ব আহরণ এবং বিশেষ করে কর আহরণ, এইটা বাড়ানোর বিকল্প আর নাই। তবে কর আহরণের ক্ষেত্রে যেটা হচ্ছে, করের হার বাড়িয়ে আসলে আমাদের দেশে অনেক দেশের তুলনায় করের হার কিন্তু বেশি আছে, উঁচুতেই আছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে যারা আবার কর দেয় তাদের উপরই কিন্তু করের বোঝা বাড়তে থাকে। এই দু একটা জিনিস মাথায় রেখে যে জিনিসটা যেটা করতে হবে, যে প্রাতিষ্ঠানিক সংস্কার, প্রাতিষ্ঠানিক দক্ষতা, যেটা আগে বলেছি, এই কর বিভাগকে কর প্রশাসন এবং কর আদায় দুটা ভাগে ভাগ করা হয়েছে। এখন সেখানে আরও রিফর্ম দরকার, সেটা কিভাবে কাজ করবে, তাদের যে পথরেখা, তাদের যে প্রযুক্তির ব্যবহার করা। এখানে একটা জিনিস ভালো হচ্ছে যে এখন অনলাইনে সাবমিট করা যায়, কিন্তু সেটাকে আরও অনেক সহজ করতে হবে। সাবমিশনটা সহজ, সবাই কিন্তু করতে পারছে না, সেটা একটা। আর সেটাই না, শুধু আরও ডিপ ডিজিটালাইজেশন করতে হবে। অর্থাৎ আসলে আপনি যে সেলফ ডিক্লারেশন দিচ্ছেন, কিন্তু সেইটাকে আপনি চেক করবেন কিভাবে। একটা জিনিস কথা আছে যে আপনি ট্রাস্ট করবেন সবাইকে, কিন্তু আবার ভেরিফাই করবেন। ট্রাস্ট বাট ভেরিফাই, হ্যাঁ, মাঝে মাঝে ভেরিফাই করতে হবে। সেটা করার কি, আপনি যে তার ইনকামটা সত্যিকার অর্থে কত, তার ব্যাংকের হিসাব নিকাশ, সেটা নেওয়া হয় পরে, কিন্তু একবারে যদি এগুলো একসাথে সংযুক্ত থাকে তাহলে কিন্তু অনেক সিস্টেম্যাটিক, এটা এফিশিয়েন্ট হয়, সময় কম লাগে, যে কর দিচ্ছে তার জন্য সুবিধা হয়, পরে আর তার হ্যারাসমেন্টের পড়তে হয় না, বারবার আপনার ফাইল খুলেন আর নিয়ে আসেন আবার, এইরকম না। আর যে কর আদায় করছে তারও কিন্তু চেক করতে সুবিধা হয়, ফুল অটোমেশন একেবারে। তাহলে আর হচ্ছে মানুষের যোগাযোগ, এগুলো বন্ধ করতে। একেবারে শেষ পর্যন্ত যদি আসি, বাজেটটা একেবারে দরজায় কড়া নাড়ছে। আপনি দীর্ঘদিন থেকে এই বাজেট, অর্থনৈতিক, ব্যাংকিং খাত নিয়ে কথা বলছেন। সরকারের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা এই আসন্ন বাজেটকে সামনে রেখে?
বাজেটকে সামনে রেখে আসলে পরামর্শ কি চাওয়া, কারণ আমি নিজেও একজন এই দেশের নাগরিক, তা আমারও নিজেরও মানে আমাদেরও চাহিদা আছে। একটা জিনিস যেটা শুরুতে বলছি, সবাইকে যেটা আঘাত করছে সেটা হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি। এটা কিন্তু একমাত্র যারা অনেক উচ্চবিত্ত, অনেক তাদের তো তেমন একটা কিছু আছে না, মধ্যবিত্ত যারা চাকরিজীবী আমাদের মতো, এবং যারা আরও নিম্ন আয়ের, যারা দরিদ্র, তাদের তো একেবারে জীবন মানে চালানোই একটা সঙ্গীন হয়ে গেছে। এই মূল্যস্ফীতি কমানোর জন্য পদক্ষেপ নিতে হবে, কিন্তু কিভাবে আপনি বলতে পারেন এত বড় বাজেট হচ্ছে, আবার মূল্যস্ফীতি কেমনে কমবে? খুব একটা কমানো সম্ভব হবে না। হয়তো সরকার সেটা ভাবছেন, সরকারের তো অন্যদিকে আসলে কর্মসংস্থান বাড়াবো, বিভিন্ন জায়গায় বিনিয়োগ করবো, সেটা তাহলে কি করতে হবে সরকারকে, যে আমি বিনিয়োগটাই যে করব, সরকারি ব্যয়টাই যে করব, সেটা কোথায় কোথায় করব? এমন জায়গায় করতে হবে যেগুলো কিনা আপনি ধরেন খাদ্য, কৃষি। আমরা তো বলছি যে আমাদের মূল্যস্ফীতিটা চাহিদা না, সরবরাহজনিত সমস্যার কারণে বাজারে যথেষ্ট পরিমাণ পণ্য এগুলো আরও বেশি করে আনতে হবে, তাহলে প্রতিযোগিতাটা বাড়ে। চাহিদাজনিত না, চাহিদাজনিতটা কি, যে সবার হাতে এমন টাকা, সবাই বাজারে যে হুমড়ি খেয়ে পড়ছে, কিনতে চাচ্ছে, সেটা তো না। সবার তো টাকা কমে গেছে যারা একেবারে ফিক্সড ইনকাম গ্রুপের। তো সেই জন্য ওই পদ্ধতিটা, যে আমি সরকার বিনিয়োগ করবে, কিংবা সরকার যেখানে খরচ করবে এইরকম এই খাদ্য, কৃষি, লজিস্টিক্স, ট্রান্সপোর্ট, যেগুলো কিনা আবার আপনার কস্ট অফ ডুইং বিজনেস কমাবে, তারপর প্রযুক্তি, এনার্জি, এই সমস্ত জায়গায় কিন্তু বিনিয়োগটা, খরচটা করবে। এবং আরেকটা জিনিস, যে খরচটা করলে খরচটা যাতে সাশ্রয়ীভাবে হয়, তাহলেও কিন্তু আপনার এই মূল্যস্ফীতির লাগামটা কিছুটা টেনে ধরা যাবে। মানে উচ্চ মূল্যস্ফীতির সময়ে এই বাজেটটা হতে হবে যে এটাকে স্বস্তি দেওয়ার বাজেট, এবং সেই জন্য ওই সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে আরও বেশি বরাদ্দ রাখতে হবে। সরকারের যে একটা সিগনেচার প্রকল্প, ফ্যামিলি কার্ড, এটা তো একটা ভালো পদক্ষেপ, এবং অন্যান্য যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি রয়েছে, সেগুলোকে আবার শৃঙ্খলার মধ্যে আনতে হবে। কারণ এর আগে কি দেখেন, কেউ হয়তো 500 টাকা ভাতা পেত, হ্যাঁ, ওই যারা বিধবা ভাতা কিংবা আরও মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতা, তো আবার তারা যদি আবার এই ফ্যামিলি কার্ডের মধ্যে আসে, তাহলে তো একটা দুইজন হবে না। তো এগুলাকে স্ট্রিমলাইন করার বিষয় রয়েছে। তো যেই টাকাটাই খরচ হবে, ব্যয়টা খুব সাশ্রয়ীভাবে এবং দক্ষতার সাথে করতে হবে। জি, আপনাকে দারুণভাবে ধন্যবাদ জানাই। আমরা সংকট উত্তরণের বাজেট নিয়ে কথা বলছিলাম। বাজেট যাতে জনমানুষের প্রত্যাশা পূরণের বাজেট, আমি আবারও বলছি, সংকট উত্তরণের বাজেট হয় যাতে সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ, সেই মানুষের জন্য যাতে এই বাজেট কোনো রকম চাপ তৈরি না করে, বিনিয়োগ বান্ধব বাজেট হয়, কর্মসংস্থান তৈরির বাজেট হয়, জনপ্রত্যাশা পূরণ করবার জন্য সকল দিক লক্ষ্য রেখে যাতে এই বাজেট হয়, সেই বাজেট যাতে জনমানুষের, যেটি নতুন সরকার এসছে, তারা নিরঙ্কুশ বিজয় লাভ করে তারা সরকার গঠন করেছে, তাদের প্রতি জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গায় যাতে কোনো ঘাটতি না হয়, সেদিকেই অত্যন্ত মুনশিয়ানার সাথে, অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এই বাজেট প্রণয়ন করতে হবে এবং বাজেট বাস্তবায়নের দিকে গুরুত্ব দিতে হবে। আমি ফাহমিদা আপনাকে দারুণভাবে ধন্যবাদ জানাই, আপনি আমাদের সাথে যুক্ত থেকে আজকের এই সংকট উত্তরের বাজেট নিয়ে আপনারা বিশ্লেষণ করবার জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকে ইস্পানি মির্জা বৈশ্যবরাত এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।